ভাবুন তো ৬৫ বছর বয়স পর্যন্ত গাধার খাটুনি খেটে অবসরে যাওয়ার স্বপ্ন তো আমরা প্রায় সবাই দেখি, তাই না? হুম জীবনের একটা বড় অংশই তো আমরা পার করি এই আশায় যে কবে কাজ থেকে মুক্তি পাব। একদম। কিন্তু পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে অবসর বা রিটায়ারমেন্ট বলে কোনো শব্দই নেই। ঠিক, মানুষ সেখানে আসলে কাজ থেকে পালাতেই চায় না। হ্যাঁ, আর কেন চায় না? কারণ তাদের কাছে কাজের পুরো জীবনেরই একটা অন্যরকম অর্থ আছে। আমরা এখানে জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষদের কথা বলছি, তাই তো? তাদের সংস্কৃতিতে জীবন আর কাজের প্রতি দৃষ্টিভঙ্গিটা আধুনিক বিশ্বের প্রচলিত ধারণার চেয়ে একেবারে আলাদা। আর ঠিক এই জায়গাতেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভের মূল মিশন লুকিয়ে আছে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল প্রাচীন জাপানি দর্শন ইকিগাই। আমাদের হাতে আজ বেশ কয়েকটা চমৎকার সোর্স আছে, যেমন হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরালেসের বিখ্যাত ইকিগাই বইয়ের সারাংশ, ফোর্বসের কিছু আর্টিকেল, হাইপার আইল্যান্ডের ক্যারিয়ার গাইড আর হার্ভার্ড হেলথের একটা দারুণ রিপোর্ট। হ্যাঁ, আর আমাদের মিশন কিন্তু শুধু ওই ওকিনাওয়ার মানুষদের শতায়ু হওয়ার গল্পের মধ্যে আটকে থাকা নয়। একদম না। আমরা মূলত বের করতে চাই যে আধুনিক যুগের শিক্ষার্থী আর পেশাজীবীরা কিভাবে এই প্রাচীন জ্ঞানটা ব্যবহার করে তাদের কেরিয়ারের উন্নতি করতে পারে, কাজের চাপ কমাতে পারে আর সফল হতে পারে। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। কাজ শুরু করার আগে আমাদের বুঝতে হবে কেন আমরা কাজ করছি। দ্য ওয়াই ফ্যাক্টর। আধুনিক জীবনে তো কাজ মানেই মাস শেষে একটা বেতনের চেক, কিন্তু দিনের পর দিন শুধু একটা চেকের জন্য জীবনের সেরা সময়গুলো দিয়ে দেওয়াটা কি যৌক্তিক, নাকি এর গভীরে আরও কিছু আছে? ইকিগাইয়ের মূল ভিত্তিটাই আসলে এই কেনর উত্তর খোঁজা। জাপানি ভাষায় ইকিগাই শব্দটার মোটামুটি অর্থ দাঁড়ায় বেঁচে থাকার কারণ। রাইট। এটা মূলত চারটা আলাদা জিনিসের একটা নিখুঁত মিলনস্থল। প্রথমত, একজন মানুষ কোন কাজটা করতে সত্যিই ভালোবাসেন। দ্বিতীয়ত, তার প্যাশন আর কি। ঠিক, প্যাশন। দ্বিতীয়ত, তিনি কোন কাজটায় প্রাকৃতিকভাবে দক্ষ। তৃতীয়ত, এই পৃথিবীর আসলে কি প্রয়োজন। আর চতুর্থত, কোন কাজের জন্য তিনি সম্মানজনক পারিশ্রমিক পেতে পারেন। এই চারটা বৃত্ত যখন একসাথে মিলে যায়, ওই কেন্দ্রবিন্দুটাই হলো ইকিগাই। একদম তাই। হাইপার আইল্যান্ডের আর্টিকেলটা কিন্তু এই জায়গায় আধুনিক ক্যারিয়ারের একটা বড় সংকটের কথা বলছে। হ্যাঁ, অপশনের আধিক্য নিয়ে, রাইট। হ্যাঁ, তারা বলছে বর্তমান যুগে ক্যারিয়ার বাছাই করা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক কঠিন, কারণ এখন তো অপশনের অভাব নেই। মানুষ এখন শুধু ৮টা-৫টা ডিউটি করতে চায় না, কাজের মধ্যে একটা মিনিং বা অর্থ খুঁজে। আর এই অপশনের আধিক্যই মানুষের মস্তিষ্কে এক ধরনের প্যারালাইসিস অফ চয়েস তৈরি করে। যখন সামনে হাজারটা পথ খোলা থাকে, মস্তিষ্ককে প্রচুর কগনিটিভ লোড বা চাপ নিতে হয়। এটা অনেকটা ওই নেটফ্লিক্সে মুভি খোঁজার মতো। হ্যাঁ, চমৎকার একটা তুলনা। আমরা মুভি খোঁজার জন্য এত বেশি স্ক্রল করি যে ব্রেনের ওপর সিদ্ধান্ত নেওয়ার চাপ এত বেড়ে যায় যে একসময় ক্লান্ত হয়ে টিভিটাই বন্ধ করে দিই। ঠিক। আধুনিক কেরিয়ার বাছাই করাটাও যেন ঠিক এমন একটা ক্লান্তিকর স্ক্রলিং। তবে ফোর্বসের আর্টিকেলে স্টিভ জবসের একটা উদাহরণ দেওয়া হয়েছে। আমরা তো তাকে প্রযুক্তির লোক হিসেবেই জানি, কিন্তু তার ইকিগাই নাকি শুধু প্রযুক্তি ছিল না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আসলে স্টিভ জবসের আসল প্যাশন বা ভালোবাসা ছিল ফাইন ক্রাফটসম্যানশিপ বা সূক্ষ্ম কারুশিল্প। ও আচ্ছা। তিনি জাপানি সিরামিক, ক্যালিগ্রাফি আর নিখুঁত ডিজাইনের প্রতি ভীষণভাবে আসক্ত ছিলেন। প্রযুক্তি বা অ্যাপেল ছিল কেবল একটা মাধ্যম। তিনি তার ওই কারুশিল্পের প্রতি ভালোবাসাকে প্রযুক্তির সাথে যুক্ত করেছিলেন। হ্যাঁ, আর এভাবেই তিনি পৃথিবীর একটা বড় প্রয়োজন মিটিয়েছিলেন এবং আর্থিকভাবেও চরম সফল হয়েছিলেন। তার ইকিগাই ছিল ডিজাইন আর টেকনোলজি ঠিক মাঝখানে। তার ইকিগাই খুঁজে পাওয়ার অর্থ এই নয় যে শূন্য থেকে নতুন কিছু আবিষ্কার করতে হবে, কিন্তু এই বিভ্রান্তি আর এত অপশনের ভিড় থেকে বেরিয়ে একজন সাধারণ মানুষ কিভাবে তার ইকিগাই খুঁজে পাবে? এটা কি একদিন সকালে হঠাৎ করে মাথায় আসবে? না না, হাইপার আইল্যান্ডের গাইডলাইন অনুযায়ী ইকিগাই কোনো আকস্মিক আবিষ্কার নয়। এটা একটা দীর্ঘ চলমান প্রক্রিয়া। ট্রায়াল অ্যান্ড এররের মতো। একদম। ছোট ছোট কাজের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখতে হবে। একটা কাজ শুরু করে দেখতে হবে সেটা আনন্দ দিচ্ছে কিনা, দক্ষতা বাড়ছে কিনা। যদি না হয় তাহলে অন্য উপায় খুঁজতে হবে। কাজের মাধ্যমে পরীক্ষা করা বেশ যৌক্তিক,
এবার ধরা যাক কেউ পরীক্ষা নিরীক্ষা করে তার উদ্দেশ্য খুঁজে পেল, কিন্তু সেই উদ্দেশ্যকে প্রতিদিনের রুটিন কাজে কিভাবে রূপান্তর করা যায়, এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। ফ্লো স্টেট। হ্যাঁ, কারণ শুধু একটা বড় উদ্দেশ্য থাকলেই তো মেল লেখা বা প্রেজেন্টেশন বানানোর একঘেয়েমি দূর হয় না। এই ফ্লো ব্যাপারটা আসলে কি? সাইকোলজিস্ট মিহালি চিকসেন্ট-মিহালির ফ্লো ধারণাটা আধুনিক কর্মক্ষেত্রের জন্য একটা গেম চেঞ্জার। ফ্লো হলো মানসিক এমন এক গভীর মনোযোগের অবস্থা যখন কোনো কাজের মধ্যে মানুষ পুরোপুরি ডুবে যায়। মানে চারপাশে সবকিছু ভুলে যাওয়া? হ্যাঁ, সময়, পারিপার্শ্বিক জগৎ, এমনকি নিজের ইগোও বিলীন হয়ে যায়। কাজ আর মানুষ একাকার হয়ে যায়। সোর্সগুলোতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণার কথা আছে, যেটা আধুনিক জীবনের সবচেয়ে বড় মিথকে ভেঙে দেয়। আমরা তো ভাবি মাল্টিটাস্কিং করা মানে প্রোডাক্টিভিটি। একসাথে ইমেল লেখা, জুম মিটিং, আবার মেসেজ চেক করা। ঠিক, কিন্তু গবেষণা বলছে মাল্টিটাস্কিং করলে প্রোডাক্টিভিটি উল্টো 60% কমে যায়। শুধু প্রোডাক্টিভিটি কমা নয়, এর নিউরোলজিক্যাল কারণটা আরও মারাত্মক। মস্তিষ্ক আসলে একসাথে দুটো কাজ করতে পারে না, সুইচ করে শুধু। একদম, খুব দ্রুত একটা কাজ থেকে অন্যটায় সুইচ করে। এই কনটেক্সট সুইচিংয়ের জন্য মস্তিষ্কের প্রচুর এনার্জি খরচ হয়। স্ট্যানফোর্ডেরই গবেষণায় দেখা গেছে মাল্টিটাস্কিংয়ের কারণে মানুষের আইকিউ তাৎক্ষণিকভাবে 10 পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে। 10 পয়েন্ট? তার মানে মাল্টিটাস্কিং আমাদের আক্ষরিক অর্থেই বোকা বানিয়ে দিচ্ছে। একটা পরীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত মাল্টিটাস্কিং করে তারা অপ্রয়োজনীয় তথ্যকে ফিল্টার করার ক্ষমতাই হারিয়ে ফেলে। কিন্তু অফিসের চরম ব্যস্ততার মধ্যে, মানে যেখানে বসের মেসেজ, টিমের ইমেল সারা দিন আসে, সেখানে একজন কর্মী কিভাবে ফ্লো স্টেটে পৌঁছাবে? এটা তো ভীষণ কঠিন। চ্যালেঞ্জিং তো বটেই। ফ্লো অর্জনের জন্য কাজের একটা স্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে, আর কাজটা বর্তমান ক্ষমতার চেয়ে একটু কঠিন হতে হবে, যাতে বোরিং না লাগে। ঠিক। তবে সবচেয়ে বড় উপায় হলো টেকনোলজিক্যাল ফাস্টিং বা প্রযুক্তিগত উপবাস। দিনে অন্তত 1-2 ঘন্টা সব নোটিফিকেশন বন্ধ রেখে একটানা ফোকাস করার অভ্যাস করতে হবে। আচ্ছা, ফ্লো যে শুধু বড় প্রজেক্টের জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়। সোর্সগুলোতে মাইক্রোফ্লোর কথাও বলা হয়েছে। ওই যে টোকিওর শিনজুকু স্টেশনের এলিভেটর অপারেটরের উদাহরণটা। হ্যাঁ, দারুণ একটা উদাহরণ। মানে লিফটের বোতাম চাপার মতো এত ছোট একটা কাজ, অথচ তিনি সেটা এমনভাবে করতেন যেন কোনো গেইশা চা পরিবেশন করছেন। একটা ছন্দ খুঁজে পেয়েছিলেন। মাইক্রোফ্লোর সাইকোলজিটাই হলো সাধারণ কাজকে গেমিফাই করা। বিল গেটসের উদাহরণটাও প্রাসঙ্গিক। এত ব্যস্ত মানুষ, অথচ প্রতিদিন রাতে নিজের থালা বাসন নিজে ধুতেন। ও ওয়াও! সত্যি। তিনি বলতেন এটা তাকে রিল্যাক্স করতে সাহায্য করে। ছোট রুটিন কাজগুলোতে পুরো মনোযোগ দেয়াই হলো মাইক্রোফ্লো। কিন্তু ফ্লো স্টেটে কাজ করার জন্য তো প্রচুর শারীরিক আর মানসিক এনার্জি দরকার। আধুনিক কর্মীরা তো খুব সহজেই বার্নআউটের শিকার হন। জাপানিরা কিভাবে এই এনার্জি ধরে রাখে? এখানে ওকিনাওয়ার খাদ্যাভ্যাস আর সামাজিক কাঠামোর বিষয়টা আসে। তাদের এই অফুরন্ত এনার্জির অন্যতম রহস্য হল হারা হাচি বু নীতি। হারা হাচি বু মানে পেট 80% পূর্ণ করে খাওয়া। একদম, পেট মাত্র 80% পূর্ণ হওয়া পর্যন্ত খাওয়া। কিন্তু এর সাথে কাজের মনোযোগের সম্পর্ক কি? আমরা যখন খাই, খাবার হজম করার জন্য পাকস্থলিতে প্রচুর রক্তপ্রবাহের প্রয়োজন হয়। পেট পুরোপুরি ভরলে শরীরের প্রায় পুরো এনার্জি পেটের দিকে চলে যায়। ও, তখন মস্তিষ্কে অক্সিজেন কমে যায়? ঠিক, অতিরিক্ত খাবার হজম করতে গিয়ে সেলুলার অক্সিডেশন হয়, যা শরীরকে ক্লান্ত করে দেয়। বুঝতে পেরেছি। অফিসে দুপুরে ভারী লাঞ্চ করার পর যে ফুড কোমা বা ঘুম ঘুম ভাব আসে, এটা তারই সায়েন্টিফিক কারণ। মানে 80% রুল মানলে দুপুরের পর প্রোডাক্টিভিটি ধরে রাখা অনেক সোজা। হ্যাঁ, কিন্তু এনার্জি তো শুধু শারীরিক নয়, মানসিক চাপ বা স্ট্রেস কমানোর কি উপায়? মানসিক এনার্জি ধরে রাখার জন্য ওকিনাওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো মুয়াই। ময় হলো আজীবন বন্ধুদের একটা অত্যন্ত শক্তিশালী সাপোর্ট গ্রুপ। ওকিনাওয়ায় ছোটবেলাতেই 5-6 জনের একটা গ্রুপ তৈরি করে দেওয়া হয়, যারা সারা জীবন একে অপরের সুখে দুঃখে পাশে থাকে। হার্ভার্ডের প্রফেসর লিসা বার্কম্যানের গবেষণাও তো এটা সাপোর্ট করে। সোশ্যাল কানেকশন মানসিক চাপ কমায়। ওকিনাওয়ার মহিলারা ময়ের কারণে এতটাই নিরাপদ বোধ করেন যে তাদের স্ট্রেস হরমোন প্রায় থাকেই না। একদম। কিন্তু আধুনিক কর্পোরেট দুনিয়া তো হাঙরের পুকুরের মতো, সবাই একে অপরের প্রতিদ্বন্দ্বী। সেখানে আমরা কিভাবে ময় তৈরি করব? যদি আমরা এটিকে আরো বড় পরিসরে দেখি,
কর্পোরেট পরিবেশে ময় তৈরি করা মানে সবার সাথে শৈশবের বন্ধুর মতো মেশা নয়। এর অর্থ হলো এমন একটা প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করা যার ভিত্তি হলো সাইকোলজিক্যাল সেফটি। মানে শুধু স্বার্থের জন্য নেটওয়ার্কিং না করে একটা বিশ্বস্ত সার্কেল বানানো। ঠিক, যখন মানুষ জানে সে ব্যর্থ হলে কেউ তাকে টেনে তুলবে, তখন কাজের চাপ আর ব্যর্থতার ভয় জাদুকরীভাবে কমে যায়। কিন্তু ব্যর্থতা তো আসবেই, প্রজেক্ট ফেল করতে পারে, পরীক্ষায় খারাপ হতে পারে। তখন কিভাবে ঘুরে দাঁড়ানো যায়? জাপানিরা ব্যর্থতাকে কিভাবে দেখে? এর জন্য দুটো অসাধারণ দর্শন আছে, ওয়াবি-সাবি আর কিনৎসুগি। ওয়াবি-সাবি হল অসম্পূর্ণতা আর ক্ষণস্থায়ী জিনিসের মাঝে সৌন্দর্য খুঁজে পাওয়া। পৃথিবীতে কিছুই নিখুঁত নয়, আর এই খুঁতকে আপন করে নেওয়ার শিল্পটাই হল কিনৎসুগি। কিনৎসুগি, ওই যে একটা সিরামিকের বাটি ভেঙে গেলে ডাস্টবিনে না ফেলে সোনা দিয়ে জোড়া লাগানো হয়। হ্যাঁ, উরুশি আঠার সাথে সোনার গুঁড়ো মিশিয়ে জোড়া লাগানোর পর ওই দাগগুলো পাত্রটিকে আরও মূল্যবান করে তোলে। মানুষের জীবনের ব্যর্থতাগুলো ঠিক এমনই। নাসিম তালেবের অ্যান্টি ফ্রিজিলিটির কনসেপ্টটাও তো এমনই, মানে শুধু শক্ত হওয়া নয়, ভেঙে যাওয়ার পর আরও বেশি মজবুত হওয়া। ঠিক ওই গ্রিক পুরাণের হাইড্রা দানবের মতো, আঘাত পেলে দুর্বল হয় না, বরং আরও শক্তিশালী হয়। কিনৎসুগি ঠিক এই কাজটাই করে। তাহলে এর আসল ওরক্ষ কি দাঁড়ালো? ধরুন কারো স্টার্টআপ ব্যর্থ হলো বা ইন্টারভিউতে রিজেক্টেড হলো, আমরা সাধারণত এগুলো সিভিতে লুকাতে চাই। কিন্তু কিনৎসুগি দর্শন অনুযায়ী এটাকে সোনালী ক্ষত হিসেবে দেখা উচিত। ইন্টারভিউ বোর্ডে বুক ফুলিয়ে বলা উচিত যে হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছিলাম, আর সেখান থেকেই আমি এই নতুন শিক্ষাগুলো পেয়েছি। এটাই সঠিক মানসিকতা। তবে ব্যর্থতার পর যে নেতিবাচক আবেগ আসে তা সামলানো সহজ নয়। এর জন্য সোর্সগুলোতে মরিতা থেরাপির কথা বলা হয়েছে। ওয়েস্টার্ন সাইকোলজি তো শেখায় নেতিবাচক আবেগকে দূর করতে। মরিতা থেরাপি কিভাবে আলাদা? ডক্টর সোমা মরিতার এই থেরাপি বলে নেতিবাচক আবেগকে দূর করার চেষ্টা করা বোকামি। আবেগ হলো আবহাওয়ার মতো, আপনি বৃষ্টিকে থামাতে পারবেন না। মেনে নিতে হবে। হ্যাঁ, নিজের ভয় বা দুশ্চিন্তাকে দূর করার চেষ্টা না করে সেগুলোকে সহজভাবে মেনে নিয়ে নিজের করণীয় কাজে মন দিতে হবে। সেই গাধার রূপকটার মতো। গাধা যত তার ভয়ের সাথে লড়াই করে খুঁটি থেকে পালাতে চায়, দড়ি তত বেশি তাকে পেঁচিয়ে ধরে। একদম সঠিক ধরেছেন। ভয়কে জোর করে তাড়াতে গেলে মানুষ আরও আটকে যায়। তার চেয়ে বরং বর্তমান মুহূর্তে ফোকাস করা ভালো। জাপানিরা একে বলে ইকিগো ইচিয়ে। ইচিগো ইচিয়ে মানে এই মুহূর্তটা কেবল এখনই আছে আর কখনো ফিরে আসবে না। অতীত ভুলে সামনের কাজটাই নিজেকে সঁপে দেওয়া। ঠিক। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে যদি একটু সামারি করি, প্রথমে আমরা দেখলাম ইকিগাই কিভাবে আমাদের পেশাগত জীবনের একটা স্পষ্ট উদ্দেশ্য দেয়। এরপর দেখলাম ফ্লো কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ায় আর মাল্টিটাস্কিংয়ের ক্ষতি থেকে বাঁচায়। আর এনার্জি ধরে রাখার জন্য আমরা জানলাম হারা হাচিবু বা ৮০ ভাগ রুল এবং মোয়াইর মতো সাপোর্ট নেটওয়ার্কের কথা। সবশেষে শিখলাম ব্যর্থতাকে ভয় না পেয়ে কিনৎসুগি দর্শনের মাধ্যমে ক্ষতকে অভিজ্ঞতার সোনায় মুড়িয়ে আরও অ্যান্টিফ্র্যাজাইল হয়ে ওঠা। আর এই সব কিছু শেষে আমি একটা ভাবনার খোরাক দিতে চাই। ড্যান বুয়েটনার যখন ওকিনাওয়ায় গবেষণা চালাচ্ছিলেন, তিনি একটা অদ্ভুত জিনিস খেয়াল করেন। কি সেটা? জাপানি ভাষায়, বিশেষ করে ওকিনাওয়ার উপভাষায়, রিটায়ারমেন্ট নেওয়ার মতো কোনো শব্দই নেই। কোনো শব্দই নেই? আরে বাবা! কারণ যাদের জীবনে স্পষ্ট একটা ইকিগাই আছে, তারা কখনো কাজ থেকে পালাতে চান না। আমৃত্যু তারা ভালোবেসে কাজ করে যেতে চান। ওয়াও! তাহলে আলোচনার শেষে এই প্রশ্নটাই থেকে যায়, ক্যারিয়ার কি শুধুই অবসরের জন্য অপেক্ষার একটা মাধ্যম, নাকি এমন একটা ইকিগাই খুঁজে পাওয়া সম্ভব যেখান থেকে কেউই কখনো অবসর নিতে চাইবে না? ইকিগাই যদি জীবনের কম্পাস হয়, তবে পেশাগত জীবনের এই গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার আর কোনো ভয় নেই। আজ এ পর্যন্তই।